নমস্কার, এনআরএসসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স, আজকে আমরা নেট পেপার 1-এর বিষয়ভিত্তিক কিছু পরামর্শ দেব। আজকের যে বিষয়টি আমরা রেখেছি আমাদের আলোচনার জন্য তা হলো টিচিং অ্যাপটিটিউড এবং রিসার্চ অ্যাপটিটিউড। দুটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউজিসি নেট পেপার 1-এর জন্য। তো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা কিছু বলব। প্রথমেই বলবো যে টিচিংয়ের একটা বেসিক আইডিয়া পাওয়া দরকার। তো টিচিংয়ের যদি আমরা কোনো বই ফলো করি বা কোনো স্টাডি মেটেরিয়াল ফলো করি, সেখানে প্রচুর পয়েন্টস আছে, পড়তে কিন্তু সবটাই হবে, কিন্তু কীভাবে আমরা পড়াটা শুরু করব, কোন কোন বিষয়গুলোকে জোর দিয়ে পড়ব, আমি মূলত সেই জায়গাটা উল্লেখ করব। প্রথমেই বলি, টিচিংয়ের ক্ষেত্রে যেটাতে আমরা শুরু করব সেটা হচ্ছে কনসেপ্ট অফ টিচিং। টিচিং জিনিসটা কি, তার বিভিন্ন ডেফিনেশন রয়েছে, সেই ডেফিনেশনগুলোকে আমাদের একটু পড়তে হবে। উল্লেখযোগ্য কিছু কিছু ডেফিনেশন মনে রাখার চেষ্টা করতে হবে। সেকেন্ড হচ্ছে অবজেক্টিভস অফ টিচিং অ্যান্ড ইটস ফিচার্স। টিচিংয়ের উদ্দেশ্য কী, কেন টিচিং করে লাভটা কী, কেন টিচিং কী জন্য করব, অবজেক্টিভস এবং তার ফিচার্স, তার বৈশিষ্ট্য। টিচিং তার কি ফিচার্সগুলো রয়েছে, কি কি জিনিস থাকলে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা টিচিংয়ের পর্যায়ে পড়বে, সেই বিষয়টিকে আমাদের ভালো করে বুঝতে হবে। এরপর হচ্ছে টিচিং মডেলস। টিচিংয়ের যে বিভিন্ন রকম মডেল হয়, যেমন ফিলোসফিক্যাল টিচিং মডেল, সাইকোলজিক্যাল টিচিং মডেল, মডার্ন টিচিং মডেল, এই টিচিং মডেলগুলোকে কিন্তু ভালো করে পড়তে হবে। এই টিচিং মডেলগুলো কারা তৈরি করেছে এবং সেই টিচিং মডেলগুলোর উদ্দেশ্য কী, এই ব্যাপারটা কিন্তু ভালো করে বোঝবার চেষ্টা করতে হবে। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, দ্যাট ইজ মেথডস অফ টিচিং। টিচিংয়ের যে বিভিন্ন মেথডস, পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে। যেমন আমি বলতে পারি লার্জ গ্রুপ টিচিং মেথড কী, স্মল গ্রুপ টিচিং মেথড কী, বা কোলাবোরেটিভ মেথড বলতে কী বোঝায়, কোঅপারেটিভ মেথড বলতে কী বোঝায়, এই যে ডিফারেন্ট যে মেথডস, সেইগুলো দেখতে হবে। নেক্সট বলবো যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং। এমন কি কি বিষয়বস্তু আছে যা টিচিংকে প্রভাবিত করে। তারপর হচ্ছে ডিফারেন্ট লেভেলস অফ টিচিং, অর্থাৎ এমএলটি, ইউএলটি, আরএলটি, মেমোরি লেভেল টিচিং, আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিং, রিফ্লেক্টিভ লেভেল টিচিং। এরপর যে বিষয়টা আমি বলবো, এটি তো টিচিংয়ের ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ, সেটাই হচ্ছে ব্লুমস ট্যাক্সোনমি। অর্থাৎ ব্লুমস ট্যাক্সোনমিতে আমাদের ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলোর ক্ষেত্রে যে ডিফারেন্ট ডোমেনগুলো রয়েছে, সেই ডোমেনগুলোকে ভালো করে ফলো করতে হবে। যেমন কগনিটিভ ডোমেন, অ্যাফেক্টিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন, ঠিক আছে। তারপরে এই ব্যাপারগুলো সম্পর্কে উদাহরণ দিয়ে কনসেপশনটাকে ভালো করে তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ টিচিং, যেমন কাকে বলে টিম টিচিং, কাকে বলে ব্রেন স্টর্মিং, কাকে বলে প্যানেল ডিসকাশন, ঠিক আছে। এই ধরনের যে বিভিন্ন অ্যাসপেক্টগুলো রয়েছে টিচিংয়ে, সেইগুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। টিচিংয়ের ক্ষেত্রে নতুন যে বিষয়টি সিলেবাসভুক্ত হয়েছে, সেটি হচ্ছে অ্যাডোলেসেন্ট লার্নার এবং চাইল্ড লার্নার, এদের কি কি বৈশিষ্ট্য, সেই ফিচার্সগুলোকে খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তারপর বলবো অফলাইন ভার্সেস অনলাইন এডুকেশন।
অফলাইন এডুকেশনটা কি, অনলাইন এডুকেশনটা কি, কোথায় কি সুবিধা অসুবিধা, কি মেরিটস কি ডিমেরিটস, এই জিনিসগুলোকে ভালো করে বুঝতে হবে। এরপর বলবো যেটা আমাদের জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুখ কি, MOOC, অর্থাৎ ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, সায়াম প্রভা, এই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। সবার শেষে বলি অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন টিচিংয়ের ক্ষেত্রে আইসিটির কী অবদান রয়েছে এবং আইসিটি কিভাবে আমাদের এই টিচিংকে প্রভাবিত করছে, সেটাও কিন্তু আমাদের সিলেবাসের বিষয়ভুক্ত একটি জিনিস। এই বিষয়গুলোকে যদি কভার আপ করতে পারা যায় তাহলে একটা বেসিক আইডিয়া আমাদের তৈরি হয়ে যাবে। এবার বলবো এমন কিছু টপিক যা ইদানিংকালের পরীক্ষাতে এসেছে, সেই সমস্ত টপিকগুলো হয়তো কারো কারো কাছে, নিশ্চয়ই সবার কাছে নয়, একটু অফবিট মনে হতে পারে, একটু অচেনা মনে হতে পারে। তো সেই রকম কিছু জায়গা আমাদেরকে ফলো করতে হবে। আমি যা এখানে বলছি এর বাইরে যে এরকম কোনো অফবিট টপিক নেই তা কিন্তু আমি একবারও বলছি না। আমি এরকম বিশেষ কিছু পয়েন্ট যেগুলো অধিকাংশ ছাত্রছাত্রীদের কাছে হয়তো একটা হেডেকের ব্যাপার হয়ে দাঁড়ায়, যেগুলো কোথায় পাবো, কী করে পাবো, আমি সেরকম কিছু বিষয়ে দু একটা উদাহরণ দিচ্ছি। যেমন ডাইরেক্ট ইনডাইরেক্ট লার্নিং মেথড, থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, তারপর যেটা বলবো সেটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে ZPD বলি। নেক্সট জানতে হবে কাকে বলে ইনক্লুসিভ টিচিং, তারপরে জানতে হবে কগনিশন, মেটাকগনিশন, রিইনফোর্সমেন্ট অফ লার্নিং, এই বিষয়গুলো জানতে হবে। কাকে বলে মাইক্রো টিচিং, মাসলোস থিওরি বা কি, মাসলোস হায়ারার্কিটাই বা কি, ডিফারেন্ট কাইন্ড অফ রেটিং স্কেল, খুব খুব ইম্পর্টেন্ট, সেইগুলো জানতে হবে। জানতে হবে কাকে বলে হিউটাগগি, কাকে বলে ফিশ বোল স্টাইল অফ ক্লাস, এই ধরনের বিষয়গুলো। তারপর ডিফারেন্ট কাইন্ড অফ অডিও লিঙ্গুইস্টিক টিচিং এইড, মাস্টারি টেস্ট, এডুকেশনাল ফিলোসফি অফ ডিফারেন্ট এডুকেটার্স বা রিফ্লেকটিভ প্র্যাকটিস অফ টিচিং, পোস্ট ইনস্ট্রাকশনাল ইভেন্ট, এই বিষয়গুলো সচরাচর আমরা চট করে কথাটা দেখি না। এগুলো একটু খুঁটিয়ে পড়লে, একটু ভেতরে গিয়ে পড়লে এই বিষয়গুলো সম্পর্কে জানা যায়। তো আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে বেসিক আইডিয়া পেতে গেলে কি কি পড়তে হবে, আর আরও গভীরে যেতে গেলে কোন কোন বিষয়গুলো সম্পর্কে চর্চা করা উচিত। এবার বলছি রিসার্চ নিয়ে। বোধহয় আমাদের পাঠ্য বিষয়সূচিগুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিসার্চ। শুধুমাত্র পরীক্ষায় নম্বর তোলার জন্য নয়, আমার মনে হয় এটাকে খুব ভালো করে পড়া উচিত ভবিষ্যতে গবেষণার কথা মাথায় রেখে। ভীষণ ভাস্ট এই বিষয়টার কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা বা মুখ্য জায়গা যা জানা অত্যন্ত আবশ্যক, সেগুলো আমি পরপর উল্লেখ করছি। প্রথমেই বলবো রিসার্চের ক্ষেত্রে হোয়াট ইজ রিসার্চ অ্যান্ড ইটস ভেরিয়াস ডেফিনেশন। রেডম্যান অ্যান্ড মরি রিসার্চের কি ডেফিনেশন দিয়েছে, ক্রেসওয়েল কি বলেছে, অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি বা কি বলছে। অর্থাৎ রিসার্চের যে ডিফারেন্ট ডেফিনেশনগুলো, সেইগুলো কিন্তু জানা খুব দরকার। দ্বিতীয় হচ্ছে টিচিংয়ের মতোই অবজেক্টিভস অফ রিসার্চ অ্যান্ড ফিচার্স। রিসার্চ আমরা কেন করি, আমাদের উদ্দেশ্য কী এবং তার ফিচার্স কী, বৈশিষ্ট্য কী জানতে হবে। জানতে হবে টাইপস অফ রিসার্চ। যদি প্রশ্ন করা হয় যে রিসার্চ ক প্রকার এবং কী কী, এর কোনো এক কথায় উত্তর হয় না। আসলে বিভিন্ন প্যারামিটারের উপর ভিত্তি করে আমরা রিসার্চকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমন কখন আমরা বলছি রিসার্চ ডেসক্রিপটিভ রিসার্চ বা এক্সপেরিমেন্টাল রিসার্চ, ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ, এরকম অনেক ধরনের রিসার্চ হয় বিভিন্ন বিষয়গুলোর উপর ভিত্তি করে। সেইগুলো ভালো করে জানতে হবে, বুঝতে হবে।
এবার বলবো প্রসেস অফ রিসার্চকে নিয়ে, অর্থাৎ রিসার্চের যে ডিফারেন্ট লজিক্যাল স্টেপসগুলো আছে সেইগুলো সম্পর্কে আমাদের একটা খুব ভালো ধারণা থাকতে হবে। অর্থাৎ যখন আমরা কোনো রিসার্চ করছি, গবেষণা করছি, তখন তার প্রথম ধাপটা কী, তার দ্বিতীয় ধাপটা কী, এই বিষয়গুলোকে কিন্তু আমাদের একটা সিকোয়েন্সিয়ালি মনে রাখার চেষ্টা করতে হবে। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি, ফর্মুলেশন অফ রিসার্চ, রিসার্চ ডিজাইন বা ডেটা কালেকশন স্ট্র্যাটেজি, এই যে বিভিন্ন ব্যাপারগুলো রয়েছে পরপর 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 আসছে, সেইগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। এরপর আমি বলবো যে এমন কতগুলো টার্ম যেগুলো রিসার্চের ক্ষেত্রে জানাটা খুব জরুরি, সেগুলো যদি না জানি তাহলে কিন্তু আমাদের রিসার্চ শেখাটা অসম্পূর্ণ থেকে যাবে। কীরকম? জানতে হবে কাকে বলে হাইপোথিসিস। এই হাইপোথিসিস বিষয়টা কি? এগুলোর বিভিন্ন ধরনের হাইপোথিসিস হয়, যেমন আমি বলতে পারি নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, ডেসক্রিপটিভ হাইপোথিসিস, এক্সপ্লেনেটরি হাইপোথিসিস, রিলেশনাল হাইপোথিসিস, এই যে বিষয়গুলো সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। রিসার্চের আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং জিনিসটা কি, কাকে বলে স্যাম্পল, এগুলো বুঝতে হবে। এবং এই স্যাম্পলিংয়ের মধ্যে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে কী কী পড়ে, নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যেই বা কোন কোন আইটেমগুলো পড়ে, এই বিষয়গুলো সম্পর্কে একদম স্পষ্ট ধারণা থাকবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিসার্চ মেথোডোলজি। এই রিসার্চ মেথোডোলজিটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা আইটেম, সেইগুলো সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। এক্সপেরিমেন্টাল, এবং এর সঙ্গে আরেকটা কথা যেটা চলে আসে, রিসার্চ মেথডস, অর্থাৎ সেটা কি এক্সপেরিমেন্টাল না অবজারভেশন না সার্ভে না কেস স্টাডি ইত্যাদি। রিসার্চ এথিক্স, রিসার্চ এথিক্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইদানিংকালের পরীক্ষাতে এই রিসার্চ এথিক্সকে নিয়ে অনেক প্রশ্ন আসছে। রিসার্চ এথিক্স, তার মধ্যে কোন কোন বিষয়গুলো ঠিক পড়ে, কোথায় কোথায় কি হলে আমরা বলতে পারি যে রিসার্চ এথিক্স মানা হয়নি, এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। আমাদের এরপরে জানতে হবে ডিটেলড কম্পোনেন্টস অফ রিসার্চ রিপোর্ট। রিসার্চ রিপোর্টের যে ডিটেলড কন্টেন্টস সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন প্রথমে আমরা যখন কোনো রিসার্চ রিপোর্ট তৈরি করি তার মধ্যে কী থাকে, যেমন টেবিল অফ কন্টেন্টস, অ্যাকনলেজমেন্ট, ইন্ট্রোডাকশান, করতে 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 হয়তো শেষের দিকে যখন আমরা চলে যাই সেখানে আমরা দেখতে পারি কি বিবলিওগ্রাফি, রেফারেন্স, অ্যাপেন্ডিসিস এটসেট্রা। তো এই যে ডিটেলড কম্পোনেন্টস সেইগুলো সম্পর্কে কিন্তু আমাদের একটা নলেজ থাকতে হবে। আমাদের নলেজ থাকতে হবে বিভিন্ন ধরনের যে এডুকেশনাল মিটিংগুলো হয়, যেমন কাকে সেমিনার বলে, কাকে কনফারেন্স বলে, কাকে ওয়ার্কশপ বলে, কাকে ওয়েবিনার বলে ইত্যাদি। এবার যেটা আমি আলোচনা করব সেটি খুব বেশি দিন হলো সিলেবাসভুক্ত হয়নি, কিন্তু তার উপরেও কিন্তু পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন থাকতে পারে। দ্যাট ইজ কল্ড রিসার্চ অ্যাপ্রোচ। এই রিসার্চ অ্যাপ্রোচ বলতে আমি যে জায়গাটা মিন করতে চাইছি সেটা হচ্ছে পজিটিভিজম কনসেপ্ট। পজিটিভিজম কি, পোস্ট পজিটিভিজমই কি, এবং এটার সঙ্গে সঙ্গেই আমরা কিছু ফিলোসফিক্যাল আইডিয়াতে চলে যাব, ফিলোসফিক্যাল কনসেপ্টে চলে যাব। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে এপিস্টোমোলজি কি, অন্টোলজি কি, অ্যাক্সিওলজি কি, এই বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। অ্যাপ্লিকেশন অফ আইসিটি টুলস, রিসার্চের ক্ষেত্রে আইসিটি টুলস আমাদেরকে কিভাবে হেল্প করে সেই সম্পর্কেও একটা নলেজ আমাদেরকে রাখতে হবে। তারপরে যেটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রিসার্চের ক্ষেত্রে সেটা হচ্ছে রিসার্চ প্যারাডাইম। এই রিসার্চ প্যারাডাইম এটা কিন্তু একটা একটু শক্ত কনসেপ্ট বলতে পারি, তবে ব্যাপারটা বুঝলে সেটা খুব একটা কঠিন কিছু নয়। এই রিসার্চ প্যারাডাইমটা নিয়ে আমাদের ভালো করে পড়াশোনা করতে হবে। রিসার্চের
সম্পর্কে আমরা মোটামুটিভাবে একটা ধারণা তৈরি করতে পেরেছি। এবার ইদানিংকালের যে পরীক্ষা প্রশ্নপত্রগুলো যদি ভালো করে আমরা দেখি, তাহলে দেখব রিসার্চ থেকে এমন কিছু প্রশ্ন আসছে যা হয়তো কখনো কখনো আমাদের কাছে একটু অচেনা বলে মনে হচ্ছে। সেই জিনিসগুলো সম্পর্কে আমরা এবার একটু পয়েন্ট আউট করতে চাইছি। যেমন গ্রাউন্ডেড থিওরি অফ রিসার্চ, এটা কি? ক্যালকুলেশন অফ স্পিয়ারম্যানস রো, সেটা কি? তারপরে বিভিন্ন ধরনের যে ডেটা আছে সেই ডেটাগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, যেমন নমিনাল ডেটা, ডাইকটোমাস ডেটা। তারপরে হচ্ছে আমরা বলতে পারি কার্লিঙ্গার রিসার্চ কোশ্চেন, সেটা কি? পার্টিসিপেটরি রিসার্চ কি? আর্কাইভাল রিসার্চই বা কি? নেক্সট প্রশ্ন এসছে এপিএ ফরম্যাট, রিসার্চের যে এপিএ ফরম্যাট বা আদার ফরম্যাট অফ রিসার্চ, সেখান থেকেও প্রশ্ন এসছে ন্যাচারালিস্টিক স্টাডি কি? ফোকাস গ্রুপ ডিসকাশনটা কি? সেকেন্ডারি অ্যানালাইসিস অফ রিসার্চ কি? বা নিদেন পক্ষে ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবলস, অর্থাৎ কন্ট্রোল ভ্যারিয়েবল কি, কনফাউন্ডিং ভ্যারিয়েবল কি, ইত্যাদি। আরও কিছু নতুন ধরনের প্রশ্নের কথা আমার মনে পড়ছে। তার মধ্যে একটা হচ্ছে থিঙ্ক অ্যালাউড প্রসিডিওর, কি বস্তু? পজিশন পেপার কি? বা লঙ্গিটিউডিনাল ডিজাইন, স্টাডি ডিজাইন, সেটা কি? তার সাথে ক্রস সেকশনাল স্টাডি ডিজাইনের তফাৎটা কোথায়, এদের ডিফারেন্সটা কি? আর বিগত 6 মাস বা 1 বছরের মধ্যে তো একটা জায়গা থেকে প্রশ্ন খুব এসছে, আমরা জানি, সেটা হচ্ছে অ্যাটিটিউডিনাল স্কেল যেগুলো রয়েছে, সেই বিভিন্ন যে স্কেলগুলো, সেইগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। যেমন একটা খুব কমন স্কেলের কথা আমার মনে পড়ছে, লাইকার্ট স্কেল। এই লাইকার্ট স্কেলটা কি? ব্লাইন্ড ট্রায়ালটা কি? এরকম আরও অনেক বিষয়ের উল্লেখ করা যেতে পারে। সবশেষে বলি, টিচিং অ্যাপটিটিউড এবং রিসার্চ অ্যাপটিটিউডকে শুধুমাত্র নম্বর পাওয়ার হাতিয়ার হিসাবে দেখা ঠিক নয়। শিক্ষকতার ক্ষেত্রে এই দুটো জিনিসকে দুটো পিলার বা স্তম্ভ হিসাবে বিবেচনা করা উচিত। বাস্তব জীবনে শিক্ষকতা আর গবেষণার কাজে এই জ্ঞান কিন্তু ভীষণভাবে কাজে আসবে। সুতরাং একটা সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে ধাপে ধাপে বিষয়গুলো আয়ত্ত করে নিলে সুবিধা হবে। টিচিং এবং রিসার্চ অ্যাপটিটিউডের সম্পর্কে মনে হয় আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা আশা করি যে বিষয়গুলো আমরা বললাম, সেগুলো যদি ছাত্রছাত্রীরা মন দিয়ে শুনে থাকে, তাহলে তাদের সেটা কাজে আসবে এবং তারা একটা ধারণা পেল যে টিচিং বা রিসার্চ অ্যাপটিটিউডের কোন কোন জায়গাগুলো পড়া উচিত, কোন কোন জায়গাগুলো জোর দিয়ে দেখা উচিত এবং কিভাবে পড়া উচিত। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন।